নমস্কার, আমি সমাপ্ত। আপনারা শুনছেন মৈত্র স্টোরি। আমাদের আজকের নিবেদন গ্রাম বাংলার এক ভৌতিক ঘটনা নিয়ে। সেই ঘটনার নাম রাত দুটো ট্রেন। কলমে সিগমা সানিম। গল্প পাঠে আমি সমাপ্ত। তাহলে শুরু করছি আজকের গল্প। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। শিমুলতলার পূব দিকের একটি চায়ের দোকানে ৮ জন মানুষ আটকা পড়ে গিয়েছে। দোকানদার এক এক করে সবাইকে চা দিতে লাগলেন। সব শেষে চায়ের কাপে চুমুক দিলেন মাস্টার মশাই, মাস্টার মৌনাক সেন। গ্রামে ছোট বড় সবাই তাকে মাস্টার মশাই বলেই জানে। তার গম্ভীর স্বভাব, সহজে কারো সাথে কথা না বলা, একা একা থাকতেই পছন্দ, এ সব কিছু তাকে গ্রামে এক অদ্ভুত চরিত্রে পরিণত করেছে। আগে তিনি হাস্য উজ্জ্বল ও প্রাণবন্ত মানুষ ছিলেন। সকলের সঙ্গে সহজেই মিশতেও পারতেন, খোলামেলায় ছিলেন। কিন্তু কিছু বছর ধরে হঠাৎ করে তার মধ্যে পরিবর্তন এসেছে। গ্রামবাসীরা বলা বলি করছে মাস্টারমশাইয়ের সাথে এমন কিছু ঘটেছে যার ফলে তার জীবন পুরোপুরি পাল্টে গেছে। কেউ কেউ মনে করে মাস্টারমশাইকে জিন বা পরী আঁচড় করেছে। গ্রামে তার সম্পর্কে নানা কথা চলছে, কেউ বলছে এক, কেউ বলছে অন্য। মাস্টারমশাইকে নিয়ে গ্রামের মানুষের কৌতূহলের শেষ নেই। গোল টেবিলে বসে ৬ জন যুবক বেশ কিছুক্ষণ ধরে মাস্টারমশাইয়ের ব্যাপারে আলোচনা করছিল। মাস্টারমশাই দোকানে প্রবেশ করার পরই আলোচনা শুরু হয়। দোকানের ছোট্ট জায়গায় বসে মাস্টার মৌনাক সেন জানালা দিয়ে বৃষ্টি ভেজা পরিবেশ উপভোগ করতে করতে চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন। মাঝে মাঝে সামনে বসে থাকা যুবকদের কথাবার্তা শুনতে চেষ্টা করছিলেন, তবে বৃষ্টির শব্দের কারণে ভালোভাবে শোনা যাচ্ছিল না। তিনি জানতেন তাকে নিয়েই আলোচনা হচ্ছে। শুরুতে বিষয়টা তার ভালো লাগলেও এখন আর তার ভালো লাগছিল না। তিনি আর চুপ থাকতে চাইছিলেন না। ধীরে ধীরে নিজের জায়গা থেকে উঠে গেলেন তিনি। সামনে গিয়ে ৬ জন যুবকের কাছে গিয়ে বসলেন। পকেট থেকে সিগারেটের বাক্স বের করে একটি সিগারেট ধরাতে ধরাতে তিনি বললেন, আমি জানি আমাকে নিয়ে তোমাদের কৌতূহলের শেষ নেই, আর কৌতূহল হওয়াটাও স্বাভাবিক। মিশুকে একজন লোক হঠাৎ করেই নিজেকে একা করে নিয়েছে। কি তাই তো? যে লোকটার মুখে সবসময় হাসি ফুটে থাকতো, সেই হাসি হারিয়ে গিয়েছে। তোমাদের ধারণা আমার সাথে এমন কিছু ঘটেছে যার ফলে আমি এরকম হয়ে গেছি। তোমাদের দোষ দেওয়া যায় না, কারণ কিছু না ঘটলে তো মানুষের মধ্যে এমন পরিবর্তন আসে না। হ্যাঁ, তোমাদের ধারণাই ঠিক। আসলে আমার জীবন আর তোমাদের জীবন এক নয়। ছোটবেলা থেকেই লৌকিক অলৌকিক এই দুই জগতের মধ্যে আমি বেড়ে উঠেছি। এখন এমন একটা পর্যায়ে আছি যেখানে ইচ্ছে করলেই আর লৌকিক জীবনে ফিরে যেতে পারি না। তোমরা কি শুনবে আমার অলৌকিক জীবনে ঘটে যাওয়া কিছু কাহিনী? চাও তোমরা শুনতে? সবার কণ্ঠে একসাথে সাড়া পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাস্টারমশাই, আপনি আপনি শুনান না, শুনান আপনার জীবনে ঘটে যাওয়া কাহিনী। মাস্টারমশাই একটু থেমে গভীর এক নিঃশ্বাস নিয়ে শুরু করেন। ছোটবেলা থেকেই আমি অলৌকিক জগতের সাথে যোগাযোগ করতে পারি। সেখানে যারা থাকে তারা মাঝে মাঝে আমার শরীরে ঢুকে আমাকে দিয়ে কথা বলিয়ে নেয়, আর কখনো স্বপ্নেও দেখা দেয়। বলতে গেলে লৌকিক জগতের সাথে অলৌকিক জগতের যোগাযোগের ভালো মাধ্যম হচ্ছে আমি। মায়ের কাছে একবার শুনেছিলাম একটা ঘটনা। গ্রামে একবার ভয়াবহ বন্যা হয়েছিল। সেই বন্যায় অনেক মানুষ মারা গিয়েছিল।
বন্যা হওয়ার আগের দিন এক কৃষকের ঘর আলো করে এক মেয়ে সন্তানের জন্ম হয়। গ্রামবাসী সবাই খুশিতে মেতে উঠেছিল সেদিন। সবাই একে একে কৃষক ও তার স্ত্রীর সাথে দেখা করতে আসে। মাও গিয়েছিল সেই কৃষকের ঘরে। কৃষকের স্ত্রী মাকে দিদি বলে ডাকত, আর মা বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে আদর করতে করতে তার নাম রেখেছিল শ্রীমতী। সেই নাম সবার পছন্দ হয়েছিল, কিন্তু তখন কেউ জানতো না যে 12 ঘন্টার মধ্যে সব কিছু এলোমেলো হয়ে যাবে। বন্যার পরের দিন বিকেলে মা কৃষকের ঘরের সামনে গিয়ে উপস্থিত হলেন। তিনি দেখলেন সেখানে কিছুই নেই। ঘর বাড়ি সব নদীর সাথে মিশে গেছে। মন খারাপ করে বেশ কিছুক্ষণ নদীর পাড়ে বসে কাঁদলেন মা। একদিন আগের এই পুরো গ্রাম খুশিতে মেতে উঠেছিল, আর এখন পুরো গ্রাম কান্নায় ভেঙে পড়েছে। মন খারাপ করে মা বাড়িতে ফিরলেন। রাতে আর ঘুম এলো না। বিছানায় শুয়ে শুয়ে বন্যার কথা ভাবছিলাম আর কান্না করছিলাম। আমি মায়ের বুকে মাথা রেখেই ঘুমোচ্ছিলাম। হঠাৎ আমার চোখ দুটো লাল হয়ে উঠল। মায়ের দিকে তাকিয়ে আমার কণ্ঠস্বর বদলে গিয়ে মেয়েলি কণ্ঠস্বরে আমি বললাম, দিদি, আমার মেয়েটা এখনো বেঁচে আছে দিদি। তুমি আমার মেয়েটাকে রক্ষা করো দিদি। আমাদের বাড়ির পেছনে গিয়ে কিছুটা হাঁটার পর শিমুল গাছ দেখতে পাবে দিদি। তার ডালপালায় আমার মেয়েটা আটকে আছে। ও খুব কাঁদছে কাঁদছে দিদি। ওকে তুমি বাঁচাও। কথা বলার সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। মা আমাকে সেই অবস্থায় রেখে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তারপর থেকে আমার শরীরটাকে তারা ব্যবহার করতে শুরু করেছে। মাঝে কিছু বছর যোগাযোগ ছিল না, তখন সবার সাথে মিশতে পারতাম আমি। কিন্তু এখন আবার তারা ফিরে এসেছে। আমি জানি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু কিন্তু এটাই সত্যি। আমি মনে হয় গল্প থেকে বেরিয়ে যাচ্ছি। বলছি, সিগারেট আছে কারো কাছে? আমার কাছে একটাই ছিল। যুবকদের মধ্যে একজন যুবক মৌনাক সেনকে একটা সিগারেট দিল। সিগারেট ধরিয়ে লম্বা একটা টান দিয়ে মৌনাক সেন আবার গল্প বলা শুরু করলেন। আমার জ্ঞান যখন ফিরল, তখন মা আমার সামনে দাঁড়িয়ে দেখতে পেলাম। মায়ের কোলে একটা শিশু বাচ্চা, যে অনবরত কান্না করেই যাচ্ছে। মা আমাকে উদ্দেশ্য করেই বললেন, খোকা, এ তোমার বোন শ্রীমতী। আজ থেকে আমি ওর মা, আর তুই ওর ভাই, বুঝেছিস? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ মা, বুঝেছি, হ্যাঁ। এরপর কেটে গেল কয়েকটি বছর। ধীরে ধীরে বড় হতে লাগলাম আমি। স্কুল জীবন শেষ করে কলেজে ভর্তি হওয়ার জন্য মা আমাকে ঢাকায় পাঠালেন। ঢাকায় গিয়ে কলেজে ভর্তি হয়েও গেলাম। প্রথম প্রথম খুব মন খারাপ হতো মায়ের জন্য। মন খারাপ হলেই মাকে চিঠি লিখতাম আমি, আর মা আমার চিঠি লিখে পাঠাতেন। তখন ফোনের ব্যবস্থা ছিল না, চিঠির মাধ্যমেই যোগাযোগ করতে হতো। তখন মা আমার চিঠি পড়তেন আর কাঁদতেন। খুব খারাপ লাগতো মায়ের জন্য, কিন্তু তখন কিছুই করার ছিল না। এভাবে আরও 4টি বছর কেটে গেল। কলেজ থেকে ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। দিনগুলো ভালোই কাটছিল। মনে হচ্ছিল সব কিছু ঠিক হয়ে গেছে, আর ওরা আমাকে বিরক্ত করবে না। কিন্তু আমার ধারণা ভুল ছিল। অলৌকিক জগতের অন্ধকার আবার আমাকে ঘিরে ধরল। ইউনিভার্সিটিতে পড়ার সময় আমার একটি খারাপ অভ্যাস গড়ে উঠল, রাতে দেরি করে বাসায় ফেরা। একদিন রাতের বেলায় বন্ধুরা মিলে আড্ডা দিতে গিয়ে একটু বেশি রাত হয়ে গেল। বাড়িতে ফিরে ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত ওই 2:30 বাজে। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে শুতে গেলাম। রাত কত তখন জানি না, কিন্তু কিছু সময় পর ঘুম ভাঙল একটি শব্দে। শব্দটা বিছানার নিচ থেকেই আসছিল, কিন্তু প্রথমে বুঝতে পারছিলাম না কি ধরনের শব্দ। মনে হলো পোকামাকড় বা
ইঁদুর জাতীয় কিছু হতে পারে, কিন্তু পরে বুঝতে পারলাম শব্দটা কান্নার। ছোট বাচ্চাদের কান্নার মতন সুরে কান্না হচ্ছিল। কান্নার শব্দটা এতটা জোরে ছিল না, তাই প্রথমে খেয়াল করিনি, কিন্তু পরে ভালো করে শুনে বুঝলাম এটা কান্নারই শব্দ। বিছানা থেকে উঠে আলোটা জ্বালিয়ে দিলাম আমি। সাহস জোগানোর জন্য বিছানার দিকে এগিয়ে গিয়ে আলো জ্বালানো অবস্থাতেই বিছানার নিচে আমি তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। সাহস হয়নি আলো বন্ধ করতে, তাই আলো জ্বালিয়ে রেখেই আবার ঘুমিয়ে পড়লাম। তবে তোমরা জানো, অলৌকিক জগতে যারা থাকে তারা কখনো কখনো স্বপ্নে এসে দেখা দেয়। সে রাতে আমি খুব খারাপ একটি স্বপ্ন দেখলাম। কি 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 স্বপ্ন দেখেছিলেন মাস্টারমশাই? কি স্বপ্ন দেখেছিলেন? আরে দাঁড়াও দাঁড়াও, অত ব্যস্ত কিসের, বলছি। অনেকদিন আগেকার ঘটনা তো, ভুলে গিয়েছি, একটু একটু মনে করে নি, দাঁড়াও। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর মাস্টারমশাই আবার গল্প বলা শুরু করলেন। মনে পড়েছে। স্বপ্নে আমি দেখলাম আমি রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। চারপাশে অন্ধকার ছড়িয়ে আছে। আকাশে চাঁদ বা তারা কিছুই দেখা যাচ্ছে না। পুরো আকাশটা কালো চাদরে ঢাকা, মেঘের এক ঘন পরত। এমন অদ্ভুত পরিবেশে আমি মনে করলাম আমি অন্য কোনো জগতে আছি। এ জগৎটি আমার পরিচিত নয়, এটি পুরোপুরি নতুন। স্বপ্নের মধ্যে আমার পুরো শরীর যেন কিছু একটা অনুভব করছিল, অদ্ভুত অস্বস্তিকর। আমি সামনের দিকে হাঁটতে থাকলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পর দূরে একটুখানি আলো দেখতে পেলাম, হেরিকেনের আলো। আমার মুখে হাসি ফুটে উঠল। কোনো কিছু না ভেবেই দ্রুত আলোটির দিকে দৌড়তে লাগলাম আমি। যখন আলোটির কাছে পৌঁছালাম তখন দেখতে পেলাম কয়েকজন লোক রেল লাইনের মাঝখানে বসে আছে। আমি তাদের উদ্দেশ্য করেই বললাম, ও ভাই, ও ভাই, কি কি করছেন আপনারা? আরে রেল লাইনের উপরে বসে আছেন কেন? যে কোনো সময় ট্রেন চলে আসবে তো, এই সময়ে রেল লাইন থেকে নেমে আসুন। কিন্তু লোকগুলো আমার কথা শুনল না। তারা কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু রহস্যময় হাসি মুখে আমার দিকে তাকিয়ে রইল। আমি তাদের বাঁচাতে রেল লাইনের দিকে পা বাড়াতেই বুঝতে পারলাম আমি সেখানে যেতে পারছি না, যেন কোনো অদৃশ্য দেওয়াল আমাকে আটকে দিচ্ছে। আমি লোকগুলোকে বাঁচাতে পারলাম না, এবং হঠাৎ করে একটা ট্রেন এসে তাদের উপর দিয়ে চলে গেল। ট্রেন চলে যাওয়ার পর আমি দেখে হতবম্ব হয়ে গেলাম ওই ক্ষতবিক্ষত টুকরো টুকরো হয়ে থাকা কয়েকটি লাশ পড়ে রয়েছে রেল লাইনের উপরে। এ দৃশ্যের পর যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। লাশগুলোর শরীরের বিভিন্ন অংশ একে অপরের সাথে মিশে যেতে শুরু করলো, এবং এক পর্যায়ে সেই লাশগুলো জীবিত হয়ে উঠল। সেগুলো জীবিত হয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। সেই হাসি কি ভয়ঙ্কর ছিল! আমি নিশ্চিত যদি এ হাসির শব্দ বাস্তবে শুনতাম তাহলে হয়তো আমি জ্ঞান হারিয়েই ফেলতাম। এমন ভয়ঙ্কর হাসি ছিল তা ভাষায় প্রকাশ করা যাবে না। তখনই আমার ঘুম ভেঙে গেল। বিছানার উপর উঠে বসে পড়লাম আমি। ঘরের পরিবেশ শীতল ছিল, কিন্তু আমার পুরো শরীর থেকে ঘাম ঝরতে লাগলো। সেদিন আর ঘুম এলো না আমার। বাকি রাতটুকু আমি বিছানার উপর বসেই কাটিয়ে দিলাম। কাহিনী কিন্তু এখানেই শেষ নয়, আরও বাকি আছে। ধীরে ধীরে সবটা বলছি আমি, মনোযোগ দিয়ে শোনো। এই ট্রেন নিয়ে যে দুঃসংবাদটা দেখেছিলাম সেটা সত্যি হয়ে যাবে তা আমি ভাবিনি। পরের দিন সকাল ওই 10টার দিকে আমার কাছে একটি
চিঠি এলো, সেটা হচ্ছে মায়ের চিঠি। চিঠিটি পড়ে আমার মুখে হাসি ফুটে উঠল। চিঠিতে মা লিখেছেন, প্রিয় খোকা, তুই কেমন আছিস? কয়েকদিন ধরে ভাবছিলাম তোকে চিঠি লিখব, কিন্তু সময় করে উঠে আর চিঠি লেখা হয়নি। আশা করি তুই ভালোই আছিস এবং তোর পড়াশোনা বা কাজকর্ম খুব সুষ্ঠুভাবেই চলছে। এদিকে খবর খুব ভালো রে খোকা। শ্রীমতীর বিয়ে ঠিক হয়েছে, আর খুব তাড়াতাড়ি, সামনের মাসে বিয়ে। তারা খুব ভালো পরিবার থেকে এসেছে রে। মনীষ নামের একটা ছেলে, খুব বড়লোক ঘরের ছেলে, নামও খুব ভালো, মনীষ। তার বাবা মায়ের সাথে আমি খোঁজ খবর নিয়েছি, তারা সবাই খুব ভালো মানুষ। মনীষের বাবা নিজে আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন। আমি প্রথমে কিছুটা চিন্তিতই ছিলাম রে, কিন্তু এখন মনে হচ্ছে এটা শ্রীমতীর জন্য খুব ভালো সিদ্ধান্ত হবে। শ্রীমতীও এ বিয়েতে একেবারে সম্মতি রয়েছে, সে খুব খুশি রে। আর হ্যাঁ, শ্রীমতী তোকে আসতে বলেছে। সে খুবই নিরাশ হয়ে পড়েছে খোকা। বলেছে যদি তুমি না আসো তাহলে সে বিয়ের পিঁড়িতে বসবেই না। জানি তুই কি ভেবেছিস, কিন্তু তোর উপস্থিতি খুব জরুরি রে খোকা। তুই না আসলে সে খুব কষ্ট পাবে রে, আর আমারও খুব খারাপ লাগবে রে খোকা। খুব চেনা একটি মুখ, একজন প্রিয় মানুষকে দেখলে সব কিছু আরো সুন্দর হয়ে ওঠে রে। শ্রীমতী খুব করে তোর অপেক্ষা করছে, তাই তোর প্রতি আমার অনুরোধ রইল, আজকেই রওনা দে বাবা। তোর উপস্থিতি ছাড়া আমাদের এই অনুষ্ঠান সম্পূর্ণ হবে না। আমি জানি তোর এখানে আসা খুব সহজ নয়, কিন্তু তুই যদি আসতে পারিস আমাদের খুব আনন্দ হবে রে। তুই জানিস আমি সবসময় তোর জন্য অপেক্ষা করি। তোর একটা হাসি, তোর উপস্থিতি আমাকে অনেক কিছু বদলে দেয় রে। শ্রীমতী তোকে সাদরে গ্রহণ করতে চাইছে, আর আমি তোর জন্য অপেক্ষা করব রে বাবা। আশা করি তুই আসবি। এত কিছু বললাম খোকা, এখন আশা করি তুই দ্রুত ফিরবি। তোর মা এখানে অপেক্ষায় থাকবে। খোকা, আমি খুব ভালো আছি রে। অনেক ভালোবাসা রইল তোর জন্য। ইতি, তোর মা। শ্রীমতীর কথা খুব মনে পড়ছে আমার। মেয়েরা যে এত তাড়াতাড়ি বড় হয়ে যায় জানা ছিল না। শ্রীমতীকে খুব ছোটবেলায় দেখেছি আমি, ওকে তেমন সময় দিতে পারিনি। মেয়েটা দেখতে কেমন হয়েছে খুব জানতে ইচ্ছে করছে আমার। এতদিন ইচ্ছে করেই বাড়িতে আমি যাইনি। আজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ভেবেছিলাম একেবারে পড়াশোনা শেষ করে বাড়ি ফিরব। সেই ইচ্ছে আর পূরণ হলো না। জামা কাপড় সব ব্যাগের ভেতরে ঢুকালাম আমি। হোটেল থেকে বেরিয়ে একটা রিকশায় করে বাস স্টেশনে নামলাম। টিকিট কাউন্টারে গিয়ে একজন লোককে জিজ্ঞাসাও করলাম, আচ্ছা বলছি, রাত কটার সময় বাস ছাড়ে মামা? আমাকে একটা টিকিট দেন, শ্রীরামগড় যাব। বলছি, আপনি কি দেশের খবরাখবর কিছু রাখেন না নাকি? কেন, কি হয়েছে? দেশে হরতাল চলছে, কবে রাস্তায় বাস বের হবে কেউ জানে না। কি বলছেন কি আপনি? কিছুদিন পর আমার বোনের বিয়ে, আমি না গেলে তো বোনটা আমার বিয়ের আসরেই বসবে না। একটা উপায় আছে, আপনি ট্রেনে যেতে পারেন তো। বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন খোলা আছে। রাত 12টার দিকে একটা ট্রেন ওই শ্রীরামগড়ের উদ্দেশ্যে রওনা হয়, আপনি সেই ট্রেনেই যেতে পারেন। ধন্যবাদ, ধন্যবাদ মামা, ধন্যবাদ। আপনি আমার খুব উপকার করলেন মামা। লোকটাকে ধন্যবাদ জানিয়ে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এলাম ঠিকই, কিন্তু ট্রেন নিয়ে সেই দুঃসংবাদটা আমার মাথার ভেতরে ঘুরতে লাগলো। একটা পর্যায়ে ভাবলাম, এত ভাবাভাবের কি আছে? স্বপ্ন কোনো সময় সত্যি হয় না। এটা একটা কাকতালীয় ঘটনা, তার বেশি কিছু নয়। সেদিন রাত্রের ঘটনা। রাত তখন 12:30। আমি রেল লাইনের কাছে একটা বেঞ্চের উপরে বসে আছি। 12টার সময় ট্রেনটা ধরতে পারিনি। রেল স্টেশনে গিয়ে যখন পৌঁছালাম তখন 12টা বেজে 10 মিনিট হয়ে গিয়েছে।
টিকিট কাউন্টারে গিয়ে জানতে পারি 12টা বাজার সাথে সাথে ট্রেন শ্রীরামগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আজ রাতে আর ট্রেন নেই। মন খারাপ হয়ে গেল আমার। কাল সারাদিন মা আমার জন্য অপেক্ষা করে বসে থাকবেন। যখন বুঝবেন আমি রওনা দিতে পারিনি, তখন তখন কেমন লাগবে মার? নিশ্চয়ই খারাপ লাগবে। আমি বেঞ্চে বসে আকাশের তারা দেখছি। এমন সময় একটা লোক আমার কাছে এসে দাঁড়ালেন। তিনি আমায় বললেন, নমস্কার, হ্যাঁ বসতে পারি? হ্যাঁ হ্যাঁ জি, বসুন না, বসুন। ট্রেন মিস করেছে নাকি? আগে জি। কোথায় যাবেন আপনি? শ্রীরামগড়। কোনো কাজে যাচ্ছেন নাকি? হ্যাঁ, কাজেই বলতে পারেন। শ্রীরামগড় আমার গ্রামের বাড়ি। কিছুদিন পর আমার বোনের বিয়ে। আজ যেতে পারলে খুব ভালো হতো, কিন্তু আজকে তো আর ট্রেন নেই, কাল যেতে হবে। কে বলেছে আজ ট্রেন নেই? রাত 2টোয় একটা ট্রেন আছে। কি কি বলছেন কি আপনি? টিকিট কাউন্টারের লোকটা তো আমায় বললো যে আজ আর ট্রেনই নেই। ও, আপনি ওই মহেশের কথা বলছেন তো? মহেশ আজই হলো ওই জয়েন করেছে। ওর চাকরি তো আমি পাইয়ে দিয়েছি। ওর এখনো অনেক কিছু জানার আছে। টিকিট কাউন্টার থেকে আমি নিজেই টিকিট কেটে এনেছি। অবশ্য আজ একটা কাজে আটকে যাওয়ায় আমার ওই শ্রীরামগড় যাওয়া হচ্ছে না। আপনাকে আমি নিন, টিকিটটা দিলাম, নিন। কত টাকা দেব আপনাকে? কথাটা বলেই বুক পকেট থেকে টাকা বের করলাম আমি। কিন্তু এ কি দেখছি আমি? আমি সামনে তাকিয়ে দেখতে পেলাম লোকটা নেই। লোকটা গেল কোথায়? এই মাত্রই তো লোকটা এখানেই ছিল। হঠাৎ মেঝের দিকে চোখ যেতে টিকিটটা আমার চোখে পড়ল। আমি টিকিটটা তুলে নিলাম। হঠাৎ করেই পরিবেশটা পাল্টে যেতে শুরু করলো। আকাশের দিকে তাকালাম আমি। আকাশের চাঁদ দেখা যাচ্ছে। চাঁদের রং ধীরে ধীরে পাল্টে যেতে শুরু করলো। সাদা কালো চাদরটা লালচে হতে শুরু করলো। ধীরে ধীরে আকাশটাও লালচে হতে শুরু করলো। আমি চারপাশটা ভালো করে দেখতে লাগলাম। কোথাও কেউ নেই। গা ছমছমে পরিবেশ বিরাজ করছে আমার চারপাশে। আমি অনুভব করলাম রেল লাইনটা কাঁপছে। ট্রেন আসছে নাকি? হ্যাঁ, ট্রেনই আসছে। বেশ কিছুটা দূরে আলো দেখা যাচ্ছে। আলোটা অনবরত আমার দিকে এগিয়ে আসছে। ওই তো হর্নের আওয়াজ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পরেই আমি ট্রেনটা দেখতেও পেলাম। ট্রেনটা আমার সামনে এসেই থেমে গেল। ট্রেনটা থামা মাত্রই কোথা থেকে একের পর এক লোক ট্রেনে উঠতে লাগলো। ভয়, বিস্ময়, আতঙ্ক আর যা যা আছে সব একত্রে আমায় ঘিরে ধরল। 1.5 ঘন্টা যাবৎ আমি রেল স্টেশনে বসে আছি। 2জন লোক ছাড়া আর কোনো লোককেই আমি এই রেল স্টেশনে আর আশেপাশে কাউকে দেখতে পাইনি। তাহলে এত লোক এলো কোথা থেকে? এই লোকগুলো কি এতক্ষণ অদৃশ্য অবস্থায় ছিল? ট্রেন আসা মাত্রই দৃশ্যমান হয়েছে? আচ্ছা, কি ভাবছি আমি এসব? আচ্ছা, সে লোকটা আমার সাথে বেঞ্চে কথা বলেছিল, সেই বা গেল কোথায়? মাথায় এলোমেলো হয়ে যাচ্ছে আমার। কি হচ্ছে আমার সাথে? আমি কিছুই ভেবে উঠতে পারছি না। ট্রেনে উঠলাম আমি। আমার মন বারবার ট্রেনে উঠতে বাধা দিচ্ছিল। মনের কথা আমি শুনলাম না। ট্রেনে উঠেই পড়লাম। যা হবে দেখা যাবে। পিছু ফেরার উপায় এখন আর নেই আমার। টিকিটটা বের করে বেঞ্চ নাম্বারটা দেখতে লাগলাম আমি। 50 নাম্বার বেঞ্চটা খুঁজছি আমি। অবশেষে 50 নাম্বার বেঞ্চটা পেয়েও গেলাম। একেবারে শেষের দিকে আমার বেঞ্চ। বেঞ্চের পাশে একটা জানালা থাকায় খুব ভালো লাগছে আমার। ট্রেনে খুব একটা ওঠা পড়ে না আমার, আর উঠলেও
বেঞ্চের পাশে জানালাটা ছাড়া আমি বসি না। এই ট্রেনে বেঞ্চের পাশে জানালা পাবো তা আমি ভাবিনি। ট্রেনের টিকিটই কেটেছি অদ্ভুতভাবে। লোকটাকে আমার খোঁজা দরকার। গ্রাম থেকে ফিরে আমার প্রথম কাজই হবে লোকটাকে খোঁজা। লোকটাকে খুঁজে বের করে টিকিটের টাকাটা পরিশোধ করব আমি। কিন্তু এই যা, আমি তো লোকটার নামই জানিনি। লোকটাকে আমি খুঁজবো কিভাবে? ট্রেনটাকে নতুন মনে হচ্ছে না, খুব পুরনো ট্রেন এটা। জানালার কোণে ধুলো জমে আছে। ধুলো কোনো সমস্যা নয়, সমস্যাটা হলো এই জায়গাটা অন্ধকার। বেশিরভাগ ট্রেনেরই একই সমস্যা, শেষের দিকের বেঞ্চগুলোতে আলোর ব্যবস্থা থাকে না, আর থাকলেও খুব অল্প। আমি এমনি অন্ধকার পছন্দ করি না। অন্ধকারে বেশিক্ষণ আমার থাকলে দম বন্ধ হয়ে আসে। একটা সুইচ দেখতে পেলাম আমি, সম্ভবত আলো জ্বালানোর সুইচ এটা। অল্প জায়গা নিয়ে সুইচটা থাকার কারণে প্রথমে চোখেই পড়েনি আমার। স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। সুইচে চাপ দিতে বেশ কয়েকটা বাতি জ্বলে উঠল। বাতিগুলো বেশ কিছুক্ষণ ভালোভাবেই চলছিল, তারপর হঠাৎ করেই বাতিগুলো মিটমিট করতে লাগলো। বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিয়েছিলাম আমি। পুরনো ট্রেনের এরকম হতেই পারে। মনটাকে শান্ত করে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। অনেকক্ষণ হয়ে গেল, ট্রেন ছাড়ছে না। কেন ছাড়ছে না তা আমি জানি না। কাউকে জিজ্ঞাসা করা আমার খুব দরকার, কিন্তু এমন কাউকেই দেখতে পাচ্ছি না যে জিজ্ঞেস করব আমি। সাধারণত ট্রেনে উঠলে টিকিট মাস্টার টিকিট চেক করে। অনেকক্ষণ হয়ে গেল, কোনো টিকিট মাস্টারের দেখা পেলাম না। এটুকু বুঝতে পারছি কিছু একটা ঘটছে, কিন্তু কি ঘটছে সেটা ধরতে পারছি না। একটা শব্দ শুনতে পাচ্ছি, অদ্ভুত একটা শব্দ। শব্দটা কোন জায়গা থেকে আসছে তা আমি বুঝতে পারছি না। ভালো করে শব্দটা শোনার পর বুকটা কেঁপে উঠল আমার। এই শব্দটা আমি চিনি, আগেও শব্দটা আমি শুনেছি, কান্নার শব্দ। এই শব্দটাই তো আমি বিছানার নিচ থেকে শুনেছিলাম। মাঝে মাঝে শব্দটা খুব কাছ থেকে শোনা যাচ্ছে, আবার কোনো সময় দূর থেকে ভেসে আসছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কান্নার শব্দটা আমার পিছু ছাড়ছে না কেন? আমি মনে মনে ভাবতে লাগলাম। এবার খুব ঠান্ডা লাগছে, হাড় হিম করা ঠান্ডা। বাইরে থেকে ঠান্ডা বাতাস ভেতরে প্রবেশ করছে। জানালাটা আর খোলা রাখতে পারলাম না, বন্ধ করে ফেললাম। খুব নোংরা একটা গন্ধ নাকে আসছে আমার। পচা মাংসের গন্ধ। না, পচা পচা মাংসের গন্ধ না, পচা রক্তের গন্ধ। ঠিক বুঝিয়ে বলতে পারছি না আমি। গন্ধটা আর নিতে পারছিলাম না। মনে হতে লাগলো এই বুঝে বমি করে ফেলবো। টানা 15 মিনিট এই গন্ধটা ছিল। আমার মাথা ঘুরতে লাগলো। কান্নার শব্দটা আর শোনা যাচ্ছে না। ট্রেনের শক্তিশালী ইঞ্জিনের গর্জন শোনা গেল। বুঝতে পারলাম ট্রেন এবার চলছে। আমি জানালা খুলে দিলাম। জানালা খুলে দিয়ে আবার বাইরের দৃশ্য দেখতে লাগলাম। হঠাৎ আমি অনুভব করলাম কেউ আমার পাশে বসেছে, কিন্তু আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। মনের ভুল ভেবে উড়িয়ে দিলাম। বেঞ্চে হেলান দিয়ে ঘুমাতে চেষ্টা করলাম আমি। কখন যে ঘুমিয়ে গেলাম নিজেই বুঝতে পারলাম না। ঘুম ভাঙল ঠান্ডা একটা স্পর্শে। কেউ আমার ঘাড়ে মাথা রেখেছে তা আমি বুঝতে পারছি, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না। অদৃশ্য কারোর উপস্থিতি আমি টের পাচ্ছি। নিঃশ্বাস নেওয়ার শব্দ শুনতে পাচ্ছি। বসে বসে কেউ পা নাড়াচ্ছে তাও আমি বুঝতে পারছি। পায়ের শব্দ শুনতে পাচ্ছি আমি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন সেটাই বুঝতে পারছি না। আমার ঘাড় হালকা হলো। পাশ থেকে নিঃশ্বাসের শব্দটা আর শোনা যাচ্ছে না। আমার পেছন থেকে নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে এবার। আমার পেছনে কি কেউ আছে? পেছনে কি তাকানো ঠিক হবে
তা আমি বুঝতে পারছি না। এবারও মনের কথা আমি শুনলাম না। পেছন দিকে ঘুরে তাকালাম আমি, আর তাকিয়ে আমি আঁতকে উঠলাম। একটা লোক বসে আছে। লোকটাকে আমি চিনি, লোকটাকে আমি স্বপ্নে দেখেছি। লোকটা আমার দিকে তাকিয়ে আছে তো তাকিয়েই আছে, চোখের পাতা পড়ছে না তার। হঠাৎ লোকটার চোখের মণির দিকে আমার নজর গেল। লোকটার চোখের মণি দুটো ছোট হয়ে আসছে। প্রথমে ভেবেছিলাম চোখেরই ভুল, কিন্তু পরে বুঝতে পারলাম চোখের ভুল হতেই পারে না। আমি স্পষ্টভাবে দেখলাম যে লোকটার চোখের মণি দুটো একে অপরের সাথে মিশে যাচ্ছে। সাদা অংশ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, যেন কেউ সাদা পাথর চোখের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আমি কিছুই বুঝতে পারলাম না কি হচ্ছে এসব। আমি শুধু তাকিয়ে থাকলাম লোকটার দিকে। লোকটা আমায় কিছু বলার চেষ্টা করছে, কিন্তু তার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। তার শরীর একে একে কেমন যেন রক্তবর্ণ হয়ে যেতে লাগলো। শরীর থেকে চামড়া খুলে নিচে পড়তে লাগলো। আমি তা দেখতে পেলাম। শরীর থেকে মাংস টুকরো টুকরো হয়ে মেঝেতে পড়ছে। সেই মাংসগুলো কোনো জীবন্ত প্রাণীর মতন কিলবিল করতে করতে মেঝেতে ছড়িয়ে পড়ছে। আমি বুঝতে পারছিলাম না কি করতে হবে এখন। আমার চোখের সামনে যা ঘটছিল তা দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। এক মুহূর্তে মনে হচ্ছিল আমি আর মানুষ নই, কারণ মানুষ হলে এমন ভয়াবহ দৃশ্য সহ্য করা সম্ভব ছিল না আমার পক্ষে। হয় আমি বমি করতাম, না হলে জ্ঞান হারিয়ে ফেলতাম। কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। আমি মূর্তির মতন হয়ে বসেছিলাম। আমি কোনোভাবেই শরীরের কোনো অঙ্গ নাড়াতে পারছিলাম না। এক ধরনের অবশ হয়ে গিয়েছিলাম আমি। কিন্তু আমার মাথায় একটা চিন্তা এলো, আমি কি মারা যাচ্ছি? আমি কি জীবিত আছি, নাকি সারা শরীর অদৃশ্য হয়ে যাচ্ছে আমার? আমি খুব কষ্টে ঘাড়টা ঘুরালাম। তারপর আমি যা দেখলাম তাতে আমার হাত পা কাঁপতে লাগলো। ট্রেনের বাকি যাত্রীরা যারা আমার চারপাশে বসেছিল তারা সবাই আমার দিকে তাকিয়ে আছে। তাদের কারোর চোখের মণি নেই। চোখের সাদা অংশের পাশ দিয়ে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। তাদের মুখে ফুটে রয়েছে রহস্যময় হাসি। তারা একে একে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি বুঝতে পারলাম এই হাসি অশুভ হাসি। এই হাসি আমাকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যাবে। এমন সময় আমার সেই স্বপ্নের কথা মনে পড়ল। স্বপ্নে আমি যাদের দেখেছিলাম তাদের চেহারা এখন ট্রেনের যাত্রীদের মধ্যে ফুটে উঠেছে। একই হাসি এবং অদ্ভুত দৃষ্টি। নিজেকে সংবরণ করতে আমি কিছু শক্তি খুঁজে বের করার চেষ্টা করলাম। শরীরের সব শক্তি এক জায়গায় একত্রিত করার চেষ্টা করলাম, যেন আমি কিছু একটা করতে পারি। কিন্তু আমার শরীর একেবারে স্থির হয়ে গেছে। আমি কোনোভাবেই পালাতে আর পারছি না। তারা ধীরে ধীরে আমার কাছে পৌঁছল। আমি জানতাম আমাকে কিছু একটা করতে হবে, কিন্তু কি করব? তখনই কেউ আমার কানে কানে বলে উঠল, দৌড়া দৌড়া মোনাক, তুই দৌড়া। জীবন যদি বাঁচাতে চাস তাহলে এক্ষুনি পালা। দিক বিদিক হারিয়ে আমি দৌড়তে লাগলাম। ট্রেনের যাত্রীরা হাত বাড়িয়ে দিয়ে আমার পিছনে পিছনে আসতে লাগলো। আমি দৌড়াতে দৌড়াতে ট্রেনের ভেতরে একটি টয়লেটের দরজার সাথে ধাক্কা খেলাম। আমি এক মুহূর্ত বিলম্ব না করে টয়লেটের দরজা খুলে টয়লেটের ভেতরে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দিলাম। ওপাশ থেকে দরজায় কড়া নাড়ার শব্দ হতে লাগলো। টয়লেটের ভেতরে জল ভর্তি বালতি ছিল। সে জল দিয়ে চোখ মুখটা ভালো করে ধুয়ে নিলাম আমি। চোখে মুখে জল দেওয়ার সময় আমার মনে হলো আমি ঠিক জল দিয়ে চোখ মুখ ধুচ্ছি না, আঠালো কিছু দিয়ে চোখ মুখ ধুচ্ছি আমি। চোখের সামনে দুই হাত আনতেই চমকে উঠলাম।
আমার দুই হাতে রক্ত লেগে আছে। বালতির দিকে চোখ যেতেই দেখতে পেলাম বালতিতে জল নেই, জলের জায়গায় রয়েছে রক্ত। দেওয়ালে তাকিয়েও আমি চমকে উঠলাম। সারা দেওয়াল জুড়ে লেগে রয়েছে রক্ত। চারদিকে তাকালাম আমি। এত রক্ত কোথা থেকে আসছে বোঝার চেষ্টা করছিলাম। বেশ কিছুক্ষণ পর টয়লেটের একটা কোণার দিকে আমার চোখ গেল। আমি দেখতে পেলাম একটা ক্ষত বিক্ষত লাশ মেঝেতে পড়ে আছে। লাশটাকে দেখে মনে হচ্ছে ধারালো কোনো অস্ত্র লাশটার উপর দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। ছোট কোনো অস্ত্র নয়, বড়, অনেকটা অনেকটা বড়। কিছুটা দূরে একটা কাটা মাথা দেখতে পেলাম আমি। কাটা মাথাটা আমার দিকেই তাকিয়ে আছে। এমনভাবে কাটা মাথাটা আমার দিকে তাকিয়ে আছে যেন মনে হচ্ছে এই বুঝি কাটা মাথাটা আমায় বলে উঠবে। হলোও তাই। কথা ঠিক নয়, হাসি, বিকট হাসিতে ভরে উঠল চারদিক। কাটা মাথাটা হাসতে হাসতে হঠাৎ লাফিয়ে উঠল। এরই সাথে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশের শরীরের বাকি অংশগুলো লাফিয়ে উঠল। নিজেকে আর ধরে রাখতে পারলাম না। এবার সত্যি সত্যি দ্বিতীয়বারের মতন জ্ঞান হারিয়ে মেঝেতে আমি পড়ে গেলাম। এতক্ষণ ধরে মাস্টারমশাইয়ের গল্প সবাই মনোযোগ দিয়ে শুনছিলাম। মাস্টারমশাই থেমে যেতেই একজন যুবক মাস্টারমশাইকে জিজ্ঞেস করল, আচ্ছা মাস্টারমশাই, এরপর কি ঘটল? আপনি কিভাবে ট্রেনটার ভিতর থেকে বের হলেন? কিভাবে বের হলাম আমি নিজেও জানি না। জ্ঞান যখন ফিরল তখন আমি নিজেকে একটা কুঁড়ে ঘরের ভেতরে আবিষ্কার করলাম। আমি শুয়েছিলাম একটা তক্তপোষের উপরে। আমার চারপাশে কয়েকজন লোক বসেছিল। আমার জ্ঞান ফিরতেই একজন লোক উঠে দাঁড়িয়ে ভেতর ঘরে ঢুকে গেল। মনে হলো আমার জ্ঞান ফেরার খবরটি কাউকে দিতে লোকটি ভিতর ঘরে গিয়েছে। বেশ কিছুক্ষণ পর একজন বয়স্ক লোক ভেতর ঘর থেকে বেরিয়ে এলেন। তার মুখে সামান্য হাসি ফুটে রয়েছে। আমার কাছে এসে আমার কপালে হাত দিয়ে তিনি বললেন, নাম কি তোমার? কোথা থেকে এসেছো তুমি? এই গ্রামেই বা কিভাবে এলে? গ্রামটা তো ভালো নয়। এই গ্রামে বাইরে থেকে কেউ আসে না। আগে নমস্কার, আমার নাম মৌনাক সেন। এই গ্রামে কিভাবে এসেছি আমি সত্যি জানি না। আমার পাশে যারা বসেছিল তাদের মধ্যে একজন বলে উঠল, হ্যাঁ সাধু বাবা, ইনাকে সকালবেলা ওই পরিত্যক্ত রেল লাইনের উপরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি। তারপর কয়েকজন মিলে ওনাকে ধরে নিয়ে আসি আপনার আশ্রমে। ভালো করেছো, এখানে নিয়ে এসেছো, খুব ভালো করেছো। আর হ্যাঁ মৌনাক, তুমি থাকো এখানেই। এই আশ্রম তোমার জন্য নিরাপদ। কোনো অশুভ শক্তি এই আশ্রমে ঢুকতে পারবে না। তোমার শরীরেও দেখছি ভালো নয়, গায়ে জ্বর এসেছে। আমি কিছু একটা ব্যবস্থা করছি, জ্বর কমে যাবে এক্ষুনি। আমার মনটা তখন কৌতূহলে ভরে গিয়েছে। বয়স্ক লোকটার দিকে তাকিয়ে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা রেল লাইনটা পরিত্যক্ত অবস্থায় ছিল নাকি? কাল রাতে তো রেল লাইনটার উপর থেকে ট্রেন চলেছে, আমি ছিলাম সেই ট্রেনে। আচ্ছা ট্রেন চলাকালীন কি তোমার সাথে কোনো ঘটনা ঘটেনি? আমার মুখ ফ্যাকাশে হয়ে গেল, মুখে কোনো কথা আসছিল না। বয়স্ক লোকটি আবার বললেন, তুমি বেঁচে আছো কিভাবে সেটাই বুঝতে পারছি না। ওই ট্রেনে একবার কেউ উঠলে বেঁচে ফিরে আসতে পারে না। তোমার ভাগ্য আসলেই ভালো। তোমাদের চেনা জগতের বাইরেও আর একটি জগৎ আছে। তুমি সাধারণ কোনো মানুষ নও। এখন আমি তা ভালোভাবে বুঝতে পারছি।
ওই জগতের কেউ না কেউ তোমাকে সাহায্য করেছে, না হলে ওই ট্রেনের ভেতর থেকে তুমি বেঁচে ফিরে আসতে পারতে না। আমি জানি তুমি ওই ট্রেন আর ওই রেল লাইন সম্পর্কে জানতে চাও। আমি সব খুলে বলবো। তুমি আগে পুরোপুরি সুস্থ হয়ে যাও, তারপর। বেশ কিছু মাস আমি আশ্রমে থেকে গিয়েছিলাম। একসময় আমি শারীরিকভাবে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু আশ্রমের লোকেরা আমাকে নিজেদের যত্নে দ্রুত সুস্থ করে তুলেছিল। তাদের ভালোবাসা, সহানুভূতি আমাকে নতুন করে জীবন ফিরে দিতে সাহায্যও করেছিল। একদিন বিকেলবেলায় একা একা আশ্রমের বারান্দায় বসে আমি বৃষ্টি বিলাপ করছিলাম। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছিল। বাতাসে শিশিরের ঝাপটা চোখে মুখে এসে পড়ছিল। মেঘের গর্জন আর বৃষ্টির শব্দে এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছিল আমার। এই সময় আশ্রমের একজন লোক আমার কাছে এসে বললেন, আপনি আপনি আসুন, আমার সাথে আপনি আসুন, আপনাকে ভেতর ঘরে নিয়ে যাই। সাধু বাবা আপনাকে তার ঘরে ডেকেছেন, আসুন আসুন। না, ঠিক আছে আপনি যান, আমি আর একটু পরে আসছি, আপনি যান। ততক্ষণে আশ্রমের শান্ত পরিবেশে এক অদ্ভুত আকর্ষণ অনুভব হচ্ছিল আমার। কিছুক্ষণের মধ্যে আমি বসার আসন থেকে উঠে ভেতর ঘরের দিকে পা বাড়ালাম। আশ্রমের আর একজন লোক আমাকে সামনে এগিয়ে নিয়ে গেল। সাধু বাবার ঘরের সামনে এসে সে আমাকে সাদরে দাঁড়াতে বলল। আমি দরজায় কড়া দিলাম। ভেতর থেকে সাধু বাবা বললেন, দরজা খোলায় আছে, ধাক্কা দিলেই দরজা খুলে যাবে, ভেতরে ঢুকে পড়ো। আমি ভেতরে ঢুকলাম। ঘরটি ছিল সম্পূর্ণ সাদাসিধে। ঘরের এক কোণে একটি বসার আসন দেখতে পেলাম আমি। সাধু বাবা আমার দিকে আঙ্গুল দেখিয়ে বললেন বসতে। আমি বসে পড়লাম। সাধু বাবা আমাকে উদ্দেশ্য করে বললেন, সব ধর্মে ভালো ও খারাপের উপস্থিতি রয়েছে, বুঝলে? আমাদের ধর্মে আমরা যাদের হাকিনি ডাকিনি পিশাচ নামে চিনি, মুসলমানরা চেনে ইবলিশ শয়তান নামে, খ্রিস্টানরা চেনে ডেভিল নামে। সব ধর্মে নেই এর কথা বলা হয়, কিন্তু অশুভ শক্তিরা চায় না আমরা ন্যায়ের পথে চলতে থাকি। তারা আমাদের প্রবাহিত করে ন্যায় থেকে বেরিয়ে আসতে। তুমি যে পরিস্থিতিতে আছো সেখানে এ কথাগুলো শোনার প্রয়োজন। আজ আমি তোমাকে একটা ঘটনা শোনাবো। এটি এক হিন্দু পরিবারের ঘটনা। তাদের জীবনে অশুভ শক্তির অনুপ্রবেশ হয়েছিল। এই পরিবারটি ছিল একেবারে ধার্মিক পরিবার। সারাদিন দেবদেবীর পুজো করে দিন কাটাতো। তারা নিজেদের জীবনে শুধু ন্যায় ও ধর্ম পালন করত। কিন্তু একদিন তাদের মাঝের একজন সদস্যকে একজন যুবক প্রলোভনে ফেলে দেয়। যুবকটির চোখে ছিল অন্ধকারের ছায়া। হিন্দু পরিবারটির সে সদস্যটি এক অদ্ভুত শক্তির প্রভাব থেকে মুক্তি পেতে চেয়েছিল, কিন্তু সে বুঝতে পারল না সে নিজেও এক অন্ধকারের পথে পা বাড়িয়ে ফেলেছে। তাদের পরিবারে এক সময় এমন এক পরিস্থিতির সৃষ্টি হলো, সেখানে অশুভ শক্তি তাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করলো। হিন্দু পরিবারের সেই সদস্যটি অশুভ শক্তির প্রলোভনে ন্যায় ও ধর্ম পালন থেকে সরে গিয়ে কিছু অপ্রকাশিত কাজ করতে শুরু করলো। তার অনেক টাকার প্রয়োজন ছিল। তার বাবার কাছে টাকা চেয়েছিল সে, কিন্তু পায়নি। অনেক জায়গায় টাকার সন্ধান করেও কোনো লাভ হলো না। মন খারাপ করে একদিন সে দোকানে বসেছিল। হঠাৎ সে যুবক
তার কাছে এসে বলল, "হ্যাঁ, আমি তোমাকে টাকা দিতে পারি, 50 লাখ টাকা দেব তোমায়, কিন্তু কাজটি কি? এমনি এমনি তো এতগুলো টাকা আমায় কেউ দেবে না, কিছু একটা করতে তো হবে। কাজটা বেশি কঠিন নয়, আমার বিশ্বাস তুমি করতে পারবে। তোমাকে একটা কালো বিড়াল খুঁজে বের করে ছুরি দিয়ে বিড়ালটাকে জবাই করতে হবে, আর এই কাজটা করতে হবে অতি গোপনে। কেউ দেখে ফেললে কিন্তু ওই টাকা তুমি পাবে না। 72 ঘন্টার মধ্যে কাজটি করতে হবে। তোমার সময় শুরু হচ্ছে এই এখন থেকে। কাজটি শেষ হওয়ার সাথে সাথে তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বলার দরকার নেই, আমি তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার জানি। কি তুমি রাজি তো?" "হ্যাঁ, আমি রাজি রাজি।" সে জানতো না এ কাজগুলো তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। সে হয়ে গেল অন্ধকার শক্তির হাতের পুতুল। মৌনাক, তুমি কি জানো, অশুভ শক্তি কখনো সরাসরি আমাদের সামনে আসে না। তারা আমাদের মনে সন্দেহ, ভয় এবং কুপ্রবৃত্তি সৃষ্টি করে। মানুষ যদি সতর্ক না থাকে তবে তারা মানুষকে অন্ধকারের পথে ধাবিত করে। পুরো পরিবার একটা সময় সেই যুবকের একটার পর একটা কথা পালন করতে লাগলো। অশুভ শক্তি তাদেরকে এমনভাবে বশ করেছিল যে তারা ভাবতে লাগলো যে তারা যা করছে তাই ঠিক। তারা নিজের জীবনটিকে গড়ে তোলার নামে অন্ধকারের পথে হাঁটতে লাগলো। তারা তাদের পছন্দ মতন চলার জন্য ঈশ্বরের দেখানো ওই পথকে ভুলে গেল। তারা জানতো না তাদের এই পথ চলা এক সময় তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এভাবে একদিন তারা সিদ্ধান্ত নিল তারা আত্মহত্যা করবে। উপযুক্ত সময় খুঁজতে লাগলো তারা। উপযুক্ত সময় একদিন চলেও এল। একদিন সন্ধ্যায় তারা একটি নির্জন রেল লাইনের পাশে বসেছিল। তাদের চোখে মুখে ছিল এক ধরনের গভীর নিরাশা। মনে হচ্ছিল তারা সব হারিয়ে ফেলেছে। তাদের সামনে আর কোনো পথই নেই। তাদের মনে হয়েছিল আত্মহত্যা ছাড়া আর কোনো মুক্তি নেই। এই সিদ্ধান্ত তাদের অশুভ শক্তির প্রভাব থেকেই আসছিল, যা ধীরে ধীরে তাদের মনকে দুর্বল করে দিয়েছিল। তারা বিশ্বাস করেছিল এই অন্ধকার পথে হাঁটলে তাদের অবসান হবে এবং অপশক্তির কাছে নিজেদের উৎসর্গ করলে তারা চিরকালের জন্য অমর হয়ে থাকবে। তাদের মধ্যে একজন প্রথমে ট্রেনের নিচে ঝাঁপ দিল। এরপর তার পরিবারের অন্য সদস্যরাও একে একে তাকে অনুসরণ করতে লাগলো। তাদের মধ্যে কারোর কোনো দ্বিধা ছিল না। মনে হচ্ছিল তারা একে অপরকে সহানুভূতির সাথে অনুসরণ করছে, যেন তাদের কেউই আর একা নয়। একে একে তারা সব কিছু বিসর্জন দিতে লাগলো। তাদের মধ্যে এক ধরনের আনন্দ বিরাজ করছিল। তাদের কাছে এইটা অস্বাভাবিক বলে মনে হলেও তারা একটি অন্ধকার প্রলোভনের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু এই ঘটনা কয়েকদিন পর সেই ট্রেনটি, হিন্দু সেই পরিবারটির মৃত্যুর পথ হিসেবে ট্রেনটিকে বেছে নিয়েছিল। সেটি আগুনে পুড়ে যায়। কিভাবে আগুন লেগেছিল কেউ জানে না। আগুন লেগে ট্রেনটি ভস্মীভূত হয়ে যায়। ঘটনাটি ছিল এক অস্বাভাবিক কাকতালীয়তা, যা সকলকে অবাক করে দেয়। তবে অন্যদের জন্য এটি একটি নিদর্শন হয়ে দাঁড়াবে অশুভ শক্তির পথ কখনো সঠিক নয়, সঠিক হতেই পারে না। তাদের আত্মহত্যার সিদ্ধান্ত যেটি তারা নিয়েছিল তাদের মুক্তির পথ হিসেবে, তা শেষ পর্যন্ত ফিরে আসে বিধ্বংসী এক আঘাত হিসেবে। বুঝলে?
তাদের মৃত্যুর পর সেই ট্রেনে আগুন লেগে গিয়ে 500 মানুষ মারা যায়। অথচ যারা সেই পরিবারটির সদস্য ছিলেন তারা তখনও জানতো না যে তাদের পদক্ষেপ কেবল নিজেদেরই নয়, আরও অনেকের জীবনকে বিপদে ফেলেছে। তাদের সিদ্ধান্ত যে শুধু নিজেদের ধ্বংসের দিকে নিয়ে যায়নি, তা আজও তাদের আত্মাদের উপর একটা বোঝা হয়ে রয়ে গেছে। এই ঘটনাটি তাদের পরিবারের জন্য একটি গভীর শিক্ষা হয়ে দাঁড়ায়। তারা হয়তো এখন বুঝতে পারছে অশুভ শক্তি কখনো সরাসরি আসে না, বরং তা ধীরে ধীরে আমাদের মনের মধ্যে সন্দেহ, ভয় এবং কুপ্রবৃত্তি বীজ বহন করে। আর যখন মানুষ সবকে গ্রহণ করে তখন তারা অন্ধকার পথে চলে যায়। কিন্তু সত্য, ন্যায় এবং ঈশ্বরের পথ অনুসরণ করলে কোনো অশুভ শক্তি কারোর জীবনকে ধ্বংস করতে পারে না। তারা হয়তো এখন অনুভব করছে যেসব পথ তারা বেছে নিয়েছিল সেটি ছিল এক ভয়াবহ ভুল। আর তুমি যাদের দেখেছিলে তারা প্রত্যেকে হচ্ছে সে ট্রেনে পুড়ে যাওয়া যাত্রীদের আত্মা। ও, সেই জন্যই আমি খুব খারাপ ধরনের গন্ধ পেয়েছিলাম, পচা রক্তের গন্ধ। দেখেছিলাম টুকরো টুকরো হয়ে যাওয়া লাশের শরীরের বিভিন্ন অংশ। টয়লেটের দেওয়ালে দেখেছিলাম রক্ত। এখন সবটাই আমি 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 বুঝতে পারছি। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। তুমি চাইলে আশ্রমে আরো কিছুদিন থাকতে পারো। তোমাকে আমার খুব ভালো লেগেছে ভায়া। তোমার মতন সাহসী যুবক আমি দেখিনি আর দুটো। তোমার জায়গায় অন্য কেউ থাকলে এসব দৃশ্য দেখতে পারতো না। মাস্টারমশাইয়ের গল্প বলা শেষ হলো। একজন যুবক মাস্টারমশাইকে বললেন, ও হ্যাঁ, তার মানে আপনি যে স্বপ্নটা দেখেছিলেন সেটা সাধারণ কোনো স্বপ্ন ছিল না, এটি ছিল একটি সতর্কবার্তা। এই ঘটনার পর আমার সেটাই মনে হয়েছে। আর এটাও মনে হয়েছে যে সাধু বাবার কথাটাও হয়তো ঠিক। সত্যি সত্যি হয়তো অলৌকিক জগতের কেউ হয়তো আমাকে সাহায্য করে যাচ্ছে দিনের পর দিন, সেই ছোটবেলা থেকেই।